দিনটি ছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, এক বিরাট হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডে বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের প্রায় সকল সদস্যকে ঢাকায় তাদের বাসভবনে একদল সেনা সদস্য দ্বারা হত্যা করা হয়েছিল। তখন বেঁচে গিয়েছিলেন মুজিবুর রহমানের কন্যা মিস হাসিনা। তার বয়স ছিল ২৮ বছর। তিনি বিদেশে ছিলেন। তারপর তিনি ভারতে নির্বাসনে কাটিয়েছিলেন ৬ বছর। ১৯৮০ দশকের শেষের দিকে মিস হাসিনা তার পিতা মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ পুনঃসংগঠিত করেছিলেন। এরপর তিনি ১৯৯০ সালে মোহাম্মদ এরশাদের সামরিক স্বৈরশাসনকে পরাজয় করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার ঠিক ৬ বছর পর খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে হারিয়ে প্রথমবারের মতন প্রধানমন্ত্রী হন। মিস হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশের অর্থনৈতিক দারুণ অগ্রগতি ঘটিয়েছিলেন। তিনি ছিলেন স্থিতিশীলতার শক্তি, যিনি বাংলাদেশের অর্থনীতিকে ঘুরিয়ে দিয়েছিলেন। দেশটি টেকসই অর্থনৈতিকভাবে শক্তিশালী ও মাথাপিছু জিডিপিতে এবং সামাজিক সূচকে উল্লেখযোগ্য উন্নতি প্রত্যক্ষ করেছে। দারিদ্রতা ২০১০ সালে যেখানে ১১.৮% ছিল, সেটি ২০২২ সালে ৫%তে নেমে এসেছে। ১৭০ মিলিয়ন মানুষের দেশে লক্ষ লক্ষ মানুষকে দারিদ্রতা থেকে বের করে আনেন তিনি। প্রতিবেশী দেশ মায়ানমারের অত্যাচার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গিয়া মুসলিম শরণার্থীদের আশ্রয় দিয়েছিলেন। তার জন্য মিস হাসিনার সরকার আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেছে। এছাড়া তিনি ১৯৭০-এর গণহত্যায় পাকিস্তানিদের যারা সাহায্য করেছিল তাদের শাস্তির জন্য একটি ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, যার ফলে দেশের মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন এবং বারবার নির্বাচনে জয়ী হয়েছিলেন। সর্বশেষে এবছরের জানুয়ারিতে আবার জয়ী হন তিনি। কিন্তু এত কিছু করার পরেও ৫ই আগস্ট তার তৈরি করা সমস্ত কিছু বালির দুর্গের মতন ভেঙে পড়ে এবং বাংলাদেশের আয়রন লেডি মিস হাসিনাকে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছিল। দেশ ছাড়ার পেছনে শক্তিশালী প্রধানমন্ত্রীর কী কারণ ছিল, আসুন জানি। প্রধানমন্ত্রী মিস হাসিনার পতনের কারণের মধ্যে সবথেকে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল সরকারি চাকরির জন্য একটি অজনপ্রিয় কোটা ব্যবস্থা, যা মূলত বাংলাদেশের স্বাধীনতার পর মিস হাসিনার পিতার দ্বারা প্রবর্তন হয়েছিল। বাংলাদেশের ৫০%-এরও বেশি সরকারি চাকরি বিভিন্ন বিভাগের জন্য সংরক্ষিত ছিল, যার মধ্যে ৩০% সংরক্ষিত ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা প্রাণ দিয়েছিলেন তাদের বংশধরদের জন্য। প্রতিবাদের পরে ২০১৮ সালে মিস হাসিনা এই কোটা ব্যবস্থাটিকে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু আবার ২০২৪ সালের জুন মাসে বাংলাদেশ হাইকোর্ট দ্বারা পুরনো কোটা ব্যবস্থাটিকে ফিরিয়ে আনা হয়। এটি প্রথমে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদের বিক্ষোভের সূত্রপাত করে, কিন্তু ছাত্রদের বিক্ষোভ ছাড়াও মিস হাসিনার বিরুদ্ধে আরও অনেক সমস্যা ছিল। সেগুলি ছিল সরকারের রাজনৈতিক বৈধতার অভাব। বাংলাদেশ সরকার ও বিরোধী দলগুলির মধ্যে ঐতিহাসিক শত্রুতার সম্পর্ক রয়েছে। ২০১৮ সালের নির্বাচনের আগে প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মিসেস জিয়াকে ৫ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা পরে ১০ বছর আরও বাড়ানো হয়েছিল। তাতে বিএনপির সমর্থকেরা প্রচণ্ড হারে অসন্তুষ্ট হয়। এছাড়া কট্টরপন্থী ইসলামী দল জামাতে ইসলামী নেতাদের ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল দোষী সাব্যস্ত করা হয় এবং তাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়, যেটা কট্টরপন্থী জামাতপন্থীদের বিরুদ্ধে একটি বিশাল নির্ণয় ছিল। বিরোধী দলগুলি দফায় দফায় নির্বাচন বর্জন করেছিল, আর স্বতন্ত্র বিশ্লেষকরা নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছিলেন, যা সম্পূর্ণরূপে এড়িয়ে যায় সরকার, এবং বিরোধী নেতারা হয়রানির শিকার হন। প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আইন চ্যালেঞ্জের ছিল। বছরের পর বছর ধরে বিরোধী রাজনীতির জায়গাটা সংকুচিত হয়ে আসছিল, ফলে শেখ হাসিনার এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের বেশিরভাগ অংশটি তার বিরুদ্ধে যেতে শুরু করে। বাংলাদেশ আগের থেকে অর্থনৈতিকভাবে উন্নত হলেও সাম্প্রতিক বছরগুলিতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। প্রথমে কোভিড-১৯ ধর্মঘট এবং তারপরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরে অর্থনৈতিক হ্রাস ঘটে। তেল ও খাদ্যের দাম বেড়ে যায় এবং অর্থনীতি এখনও পুনরুদ্ধারের মোডেই রয়েছে। মুদ্রাস্ফীতি ১০%-তে পৌঁছেছে। বাংলাদেশের দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে বেশি যুব বেকারত্বের হারও রয়েছে, যা প্রায় ২০%। অর্থনৈতিক গতি কমে যাওয়ার জন্য বেসরকারি কর্মসংস্থানের সুযোগ অনেক কমে গেছে। ঠিক এই মুহূর্তে আবার উচ্চ আদালত পুরনো কোটা ব্যবস্থাকে ফিরিয়ে আনার নির্দেশ দিলে হতাশ শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যায়। এই রাগ বিরোধী দলগুলিকে উত্তেজিত করে চলে, যারা ১৫ বছরেরও বেশি সময় ধরে মিস হাসিনার শক্ত কবলে বাস করে আসছে। তারাও এই আন্দোলনে যোগদান দিয়েছিলেন, কিন্তু মিস হাসিনা ছাত্রছাত্রীদের ক্ষোভের গভীরতা বুঝতে ভুল করেছিলেন ও রাজনৈতিক বিরোধী দলগুলির শক্তিরও ভুল হিসাব করেছিলেন। তিনি প্রতিবাদকারীদের রাজাকার বলে অভিহিত করেছিলেন। রাজাকার ছিল একটি চরম আপত্তিকর শব্দ, যা মুক্তিযোদ্ধার সময় পাকিস্তানি সৈন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা হয়েছিল, যা মানুষের আবেগে আঘাত করে। এবং মিস হাসিনা সেই ভুল করেছিলেন যা স্বৈরাচারী শাসকরা সবসময় করে থাকে। একটি বিদ্রোহ দমন করার জন্য অতিরিক্ত শক্তির প্রয়োগ করা হয়। তিনি পুলিশ কর্মী ও আওয়ামী লীগ কর্মী উভয়কে বিক্ষোভকারীদের উপর ছেড়ে দেন, যারা হিংস্রভাবে চড়াও হয়েছিল বিক্ষোভকারীদের উপর। জুলাই মাসের যে সংঘর্ষ হয়েছিল তাতে প্রায় ২০০ জন নিহত হয়েছিল, যাদের মধ্যে বেশিরভাগই বিক্ষোভকারী ছিল।
প্রথম দফা বিক্ষোভের পর বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা পদ্ধতিকে প্রত্যাহার করে নেয়। মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য সংরক্ষণের কোটা 5% নির্ধারণ করা হয়। ফলে ছাত্ররা বড় জয় পেয়ে যায়, কিন্তু তারা বিক্ষোভ প্রত্যাহার করতে প্রস্তুত ছিল না। 4 আগস্ট তারা নতুন দাবি নিয়ে আরেক দফা বিক্ষোভের ডাক দেয়। শেখ হাসিনাকে যেতে হবে। সরকারের কাছে তারা প্রায় 200 জনেরও বেশি কমরেডের মৃত্যুর জন্য জবাব চায়। আওয়ামী লীগ তাদের সদস্যের পাল্টা সমাবেশের আহ্বান জানায়। ফলে 10 মিলিয়ন জনসংখ্যার একটি মেগা সিটি ঢাকাতে একটি বড় সমাবেশ চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শতাধিক মানুষ নিহত হয়। সরকার যোগাযোগ ব্যবস্থাকে রোধ করার জন্য নেটওয়ার্ক বন্ধ করে দেয় এবং কারফিউ জারি করে। ফলে সোমবার 5 আগস্ট শিক্ষার্থীরা আরও বড় বিক্ষোভ শুরু করে। ততক্ষণে এটা স্পষ্ট হয়ে গেছিল যে মিস হাসিনার অবস্থান যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে। সেনাবাহিনীরা বলেছিল সাংবিধানিকভাবে যতটা বাধা দেওয়া যায় ততটা দেবে, কিন্তু বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে না। রাইটার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনাপ্রধান ওয়াকের উজ্জামান সিনিয়র জেনারেলের সাথে বৈঠক করার পর প্রধানমন্ত্রীকে পদত্যাগের আগের রাতে জানিয়েছিলেন যে সৈন্যরা যে কারফিউ জারি করেছিল তা কার্যকর করতে পারবে না। তখনই যেন মিস হাসিনার ভাগ্য শিলমোহর হয়ে যায়। 5 আগস্ট বিকালে নিরাপত্তা সংস্থার সঙ্গে আলোচনার পর মিস হাসিনা পদত্যাগ করেন এবং ভারতে চলে যান। বাংলাদেশের অবস্থা এখন শোচনীয়। সেনাপ্রধান একটি অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছেন, যার নেতৃত্বে থাকবেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস, যা ছাত্ররা প্রধান দাবি করেছে। রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন। গত মাসের বিশৃঙ্খলার পর অন্তর্বর্তীকালীন প্রশাসনের জন্য শৃঙ্খলা আনাটা অনেকটা কঠিন হবে। ইতিমধ্যেই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, আহমদিয়া মুসলিম ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের রাজনীতি ভেঙে পড়েছে। এখন বাংলাদেশের জন্য একটি কঠিন সময় চলছে।